শীতের সন্ধ্যেতে ১ কাপ চায়ের সঙ্গে যদি এরকম ভাজাভুজি থাকে মন্দ হয় না। তাই এরকম ভাজাভুজি বানাতে আজকে বানিয়ে ফেলেছিলাম মাশরুম পকোড়া। বাড়িতেই যদি এরকম ক্রাঞ্চি মাশরুম পকোড়া বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়? চলুন তাহলে দেখে নিই আজকের এই মাশরুম পকোড়া বানাতে কী কী লাগছে। প্রথমেই লাগবে মূল উপকরণ মাশরুম। এই মাশরুমগুলো ভালো মতন পরিষ্কার করে নিতে হবে। তার জন্য মাশরুমগুলোকে প্রথমে আমি নর্মাল জলে ধুয়েছি। তারপরেও আমি কিছুটা জল নিয়ে তার মধ্যে অল্প লবণ এবং খুবই সামান্য পরিমাণে খাওয়া সোডা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি প্রথমেই বেশ অনেকটা পরিমাণে জল এবং দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ মতন খাওয়া সোডা, যেটাকে আমরা বেকিং সোডা বলে থাকি। এখানে মাশরুমগুলো জলে ভেজানোর সময় আমি এইভাবে এক একটা মাশরুমগুলোকে এক একটি পার্ট আলাদা করে জলের মধ্যে দিচ্ছি। এতে ভালো মতন পরিষ্কারও হবে এবং ভেতরে যদি কোনো পোকামাকড় থাকে সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। বারবার কেন আমি পোকামাকড়ের কথা বলছি, কারণ অনেক সময় দেখা যায় এই মাশরুমের মধ্যেও ছোট ছোট সাদা পোকা দেখতে পাওয়া যায়। তাই অবশ্যই ভালো মতন পরিষ্কার করে নিয়ে তারপরে অবশ্যই রান্না করতে হবে। এইভাবে আমি সমস্ত মাশরুম যতটা আমি রান্না করব বা যতটা আমি পকোড়া বানাবো সবগুলোই আমি এইভাবে আলাদা আলাদাভাবে করে নিয়ে দিয়ে দিলাম এবং এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এরপর 2 থেকে 3 মিনিট পরে মাশরুমগুলোকে এইভাবে আমি হাত দিয়ে ভালো মতন কচলে কচলে ধুয়ে নেব এবং একটি ঝাড়নির মধ্যে জল ঝরাতে রেখে দেবো। পকোড়া ভাজার আগে এই মাশরুমগুলোকে অবশ্যই ভালো মতন জল থেকে নিগড়ে নিতে হবে। দেখুন মাশরুমের মধ্যে কতটা জল আছে। এই জলগুলো যখন থাকবে তখন কিন্তু মাশরুমগুলো যখন তেলের মধ্যে দেব সবগুলোই কিন্তু জল ছিটে আসবে। তাই অবশ্যই মাশরুমগুলোকে এইভাবে হাতের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবং সঙ্গে জলটাকেও নিকড়ে বের করে দিয়েছি। এইভাবে আমি যতটা পরিমাণে ভাজবো সবগুলোই করে নেব। এরপর একটি ব্যাটার বানাবো, যে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি মাশরুমগুলো ভাজবো। এখানে খুবই সামান্য উপকরণ আমি দেব, খুব বেশি এমন উপকরণ দেব না যেটা বাড়িতে পাবেন না আপনারা। প্রথমেই দিলাম 1 বাটি পরিমাণে ময়দা, আর দিয়েছি কর্নফ্লাওয়ার যতটা ময়দা ঠিক তার হাফ। এখানে হাফ বাটি পরিমাণে ময়দা দিলাম, সঙ্গে স্বাদমতো লবণ আর লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, সঙ্গে অল্প পরিমাণে খাওয়া সোডা আমি দিয়ে দেব। আর দিচ্ছি একটি ভাজা মশলা, যে ভাজা মশলার মধ্যে জিরে, ধনে এবং শুকনো লঙ্কা একসঙ্গে ভাজা আছে। এরপর এই সমস্ত কিছুকে ভালো মতন কিছুটা মিশিয়ে নিচ্ছি, যেহেতু এগুলো সমস্তই ড্রাই আছে। এরপর অল্প হলুদ দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটা একেবারে অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন, তবে বলবো দিলে ভালো টেস্ট হয়। এরপরে অল্প পরিমাণে বেকিং সোডা বা খাওয়া সোডা দিলাম। এরপর প্রয়োজন মতো জল দিয়ে এটাকে একটি ঘন ব্যাটার বানিয়ে নেব। একেবারে ঘন নয় এবং খুব বেশি পাতলাও নয়, সেরকম একটি ব্যাটার বানাবো। আমি ব্যাটারটা বানানো হয়ে গেলে আপনারা দেখেই বুঝতে পারবেন যে কীরকম আমি ব্যাটারটার থিকনেস রেখেছি। আর এইভাবে বানালে একেবারে পারফেক্টভাবে পকোড়াগুলো সমস্তই মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। এবার ব্যাটারটাকে খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব। একেবারে স্মুথ না হওয়া পর্যন্ত আমি ভালো মতন ফেটিয়ে নিয়েছি। যখন ব্যাটারটা খুব বেশি স্মুথ হয়ে যাবে তখন আমি আরও কিছুটা জল দিলাম এবং থিকনেসটা ঠিক রাখার জন্য ভালো মতন মিশিয়ে নেব। এটি খুব বেশি মোটা রাখলে ভাজার সময় খুব ভালো ভাজা হবে না এবং সঙ্গে ক্রিস্পিও অতটা হবে না। তাই দেখবেন যাতে ব্যাটারটা খুব বেশি মোটা না হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে। এখানে আমি অল্প পরিমাণে গোলমরিচ দিচ্ছি। আমার গোলমরিচটা আগে দেওয়া হয়নি তাই দিলাম, একেবারেই অপশনাল। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমি এখানে অল্প গোলমরিচ দিলাম। এবার এটিকে আমি সাইডে রেখে নিচ্ছি। এবার তেল বসিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে পকোড়াগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব। সমস্ত এই মাশরুমের স্ট্রাইপগুলোকে এক একটা করে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসঙ্গে সমস্ত কিছু দিচ্ছি না, একটা একটা করে আমি দিচ্ছি এবং তারপরে এটা তেলের মধ্যে ফেলে দিচ্ছি। তেলটা ভালো মতন গরম হতে হবে এবং এরপর মিডিয়াম টেম্পারেচারে এগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একেবারে ক্রিস্পি হচ্ছে। এইভাবে আমি প্রথমবারে তেলের মধ্যে যতগুলো এই কড়াইয়ের মধ্যে ধরবে ততগুলোই আমি দিয়ে দিলাম, দিয়ে কয়েক মিনিট ওয়েট করব, তারপরে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব ক্রিস্পি হওয়া পর্যন্ত।
আমার এখানে অনেকগুলোই ছিল পকোড়া, তাই আমি অনেকবার ধরে ভাজতে হয়েছে। যদি আপনারা বেশি পরিমাণে তেল দিয়ে ভাজতে চান সেক্ষেত্রেও করতে পারেন। তবে এটি খেতে খুবই ভালো হয়, একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা আগে কোনো দিন বানাননি। আর যারা বানিয়েছেন কিভাবে বানান অবশ্যই কিন্তু একবার কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আপনারা আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কিন্তু বলতে ভুলবেন না। আর আমার তাতে ভালোই লাগবে, কারণ আপনারাও অনেক কিছু জানেন যেটা হয়তো আমি জানি না। তো এইভাবে আপনারা যদি আমাকে কমেন্ট সেকশানে সব কিছু জানান তাহলে আমিও অনেক কিছু শিখতে পারবো। তো এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো প্রথম ব্যাচেরগুলো নামিয়ে নিয়ে আবারও দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। এখন তেলটা খুব ভালো মতনই গরম হয়ে গেছে, তাই আমি গ্যাসের ফ্লেম স্লো করে দিয়েছি। এবার যখন পকোড়াগুলো দেওয়া শেষ হয়ে গেল তারপরে গ্যাসের ফ্লেম কিছুটা বাড়িয়ে দিয়ে পকোড়াগুলোকে আবারও ক্রিস্পি করে ভেজে নেব। অবশ্যই কিছুটা উলটপালট করে নিতে হবে। এইভাবে সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়ে তারপর এইগুলো দিয়েও আপনারা চিলি মাশরুম বানাতে পারেন, বা আপনারা চায়ের সঙ্গেও এটাকে সার্ভ করতে পারেন। বাড়িতে কোনো গেট টুগেদার হলে যারা চিকেন খান না তাদের জন্য এরকম মাশরুমের পকোড়া যদি বানিয়ে দেন তারা খুব সহজে এবং খুব ভালোভাবে এটাকে এনজয় করে খেতে পারবে। তো আপনারা একবার বাড়িতেও ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এতগুলো পকোড়া হয়েছিল, খেয়ে খুবই ভালো লেগেছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে এই রেসিপি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।